একসময় একটা ছোট্ট মেয়ে ছিল। একবার তার ধনী বাবা একটি দুষ্ট সৎ মাকে বিয়ে করেছিলেন। তিনি তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসতি স্থাপন করেছিলেন। তাদের চেহারা সুন্দর এবং সাদা ছিল, তবে তাদের অন্তর ছিল দুষ্ট ও নিষ্ঠুর। এবং তারপরে দরিদ্র মেয়েটির জন্য একটি কঠিন সময় আসল। সকাল থেকে গভীর রাত অবধি তারা তাকে নোংরা কাজ করতে বাধ্য করেছিল। জল বহন, চুলা গরম করা, খাবার রান্না করা, বাসন ধোয়া এবং লন্ড্রি করা, এবং তদুপরি বোনরা যথাসম্ভব তাকে বিপর্যস্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। তারা তাকে বিদ্রূপ করেছিল। ছাইয়ের মধ্যে মটর এবং গম পোড় এলেছিল এবং তাকে বসে তাদের তুলে নিতে হয়েছিল। সন্ধ্যায়, যখন সে কাজের ক্লান্ত হয়ে পড়েছিল, তখন তাকে বিছানায় নয়, চুলায় পাশে ফ্লোরে যেতে হয়েছিল। এবং যেহেতু তিনি সর্বদা ছাই, ধুলো এবং ময়লা অবস্থায় ছিলেন, তাই তার বোনরা তাকে সিন্ডারেলা বলে ডাকে। কিন্তু একদিন এমন ঘটনা ঘটেছিল যে রাজা একটি ভোজ শুরু করলেন, যা পুরো 3 দিন ধরে চলবে বলে মনে করা হয়েছিল, এবং দেশের সমস্ত সুন্দরী মেয়েদের ছুটিতে ডেকেছিলেন যাতে তার পুত্র নিজের জন্য একটি কনে বেছে নিতে পারে। যখন নামকরণ করা দুই বোনরা জানতে পারল যে তারাও ভোজে আসতে পারে, তখনই তারা তাৎক্ষণিকভাবে পোশাক পরতে শুরু করে। সিন্ডারেলাও নাচতে যেতে চেয়েছিল, তবে তার সৎ মা তাকে যেতে দেয়নি, কারণ তার কোনো পোশাক বা জুতো ছিল না এবং সে নোংরা ছিল। এবং তারপরে দুষ্ট সৎ মা ছাইতে এক গামলা গম এলে দিয়েছিল এবং বলেছিল যে সিন্ডারেলা যদি এটি 2 ঘন্টার মধ্যে সংগ্রহ করে, তবে সে তার বোনদের সাথে যেতে পারে। সিন্ডারেলা বাগানে গিয়ে কেঁদে ফেলল, এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল। তারপরে বিভিন্ন পাখির পুরো ঝাঁক তারা ছাইয়ের নিচে নেড়েচেড়ে ফুঁকতে লাগলো, এবং তাই তারা একটি পাত্রে সমস্ত দানা বেছে নিয়েছিল। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে তারা তাদের কাজ শেষ করে, এবং প্রত্যেকেই পালিয়ে যায়। সিন্ডারেলা তার সৎ মায়ের কাছে একটি বাটি নিয়ে এসে ভোজ খেতে শুরু করে ভেবে আনন্দ করতে লাগলো, কিন্তু তার সৎ মা তাকে যেভাবেই হতে দেয় না। তিনি সিন্ডারেলার দিকে তার মুখ ফিরিয়েছিলেন এবং তার 2 কন্যাকে নিয়ে তাড়াতাড়ি বল হাতে যান। বাড়িতে যখন আর কেউই রইল না, সিন্ডারেলা মেঝেতে বসে কাঁদতে কাঁদল, এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল। তারপরে বিভিন্ন পাখির পুরো ঝাঁক, এবং তারা তাদের পোশাক এবং জুতা ফেলে দিল চকচকে এবং সমস্ত সোনায়। তিনি তাড়াতাড়ি এই পোশাক পরে এবং কনের কাছে এসেছিলেন। তারা তার সৎবধূ এবং সৎ মা দেখেছিল এবং ভেবেছিল এটি অবশ্যই কিছু অদ্ভুত রাজকন্যা হতে পারে। তিনি তার সোনার পোশাকে খুব সুন্দর ছিলেন। এটি তাদের কাছে কখনো ঘটেনি যে এটি সিন্ডারেলা। রাজকুমার তার সাথে দেখা করতে বেরিয়ে এল, তার হাত ধরল এবং তারা নাচতে লাগলো, এবং সিন্ডারেলাকে তিনি এত পছন্দ করেছেন যে তিনি অন্য কোনো মেয়ের সাথে নাচতে চান না। তিনি সন্ধ্যা অবধি নাচলেন এবং বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু রাজপুত্র তাকে দেখতে চেয়েছিল। তিনি জানতে চেয়েছিলেন কে এই সুন্দর মেয়েটি এবং তিনি কোথায় থাকেন, কিন্তু সিন্ডারেলা তার কাছ থেকে পালিয়ে দোপকোটে উঠে গেলেন। রাজকুমার কপোতিরকে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তাতে কেউ ছিল না, এবং তার কাছাকাছি কোথাও তিনি তার সুন্দর অপরিচিত পাওয়া যায়নি। কেউ অনুমান করতে পারে না যে সিন্ডারেলাকে কবুতর দ্বারা উদ্ধার করা হয়েছিল যে তাকে বাড়িতে নিয়ে গেছে। রাজকুমার মন খারাপ করে মাথা নিচু করে প্রাসাদে গেল, এবং হঠাৎ তিনি একটি জুতো দেখতে পেলেন। এটি উপরে তুললেন। এটি এত ছোট এবং মার্জিত এবং খাঁটি সোনার সমস্ত ছিল। রাজপুত্র অনুমান করেছিলেন যে সিন্ডারেলা যখন তার কাছ থেকে পালিয়ে এসেছিলেন, তখন তার বাম পায়ের জুতোটি একটি ধাপে রয়ে গেল। রাজকুমার খুশি হয়ে এই জুতার উপপত্নীটি খুঁজে বের করার আদেশ দিলেন, এবং যার কাছে এটি উপযুক্ত তিনি সেই বিয়ে করবেন। পিতা মাতা বল থেকে ফিরে এসেছিল। তারা দেখতে পেল যে সিন্ডারেলা তার শার্টে ছাইয়ের উপর শুয়ে আছে, এবং চুলার কাছে একটি হালকা আলো ছিল। উভয় বোন তাদের ঘরে গেলেন এই আশায় যে আগামীকাল তারা সেই সোনার স্লিপারটি রাখবে। সেই ভাগ্যবান। পরের দিন রাজপুত্র তাদের বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন যে যে কেউ তার ভবিষ্যতের স্ত্রীর জুতো চেষ্টা করতে চায় তাদের বেরিয়ে আসা উচিত। 2 বোন বাইরে এসেছিল, এবং সৎ মামা সিন্ডারেলাকে ঘরে তালা দিয়েছিল এবং তাকে বাইরে বেরোতে দেয় না। বড় বোন এটি চেষ্টা করে, একটি ছোট জুতো। ছোট বোন এটি চেষ্টা করে, জুতো দুর্দান্ত। রাজপুত্র চলে যাচ্ছিলেন, কিন্তু সিন্ডারেলা জানালা থেকে উঠে তার কাছে ছুটে গেলেন, এবং সে একটি জুতো পরে
করেছিল এবং এটি কেবল তার জন্য উপযুক্ত। রাজপুত্র তার চোখে তাকালো এবং তার মধ্যে খুব সুন্দরী মেয়েটি চিনলেন যার সাথে তিনি নাচলেন। তিনি সিন্ডারেলাকে নিয়ে গেলেন, তাকে একটি ঘোড়ায় চাপালেন এবং তার সাথে একটি বিবাহ খেলতে রাইড করলেন এবং তিনি বোন এবং সৎ মাকে তাদের বাড়িতে তালাবদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাদের কখনোই সেখানে থেকে বেরোন না। তাদের কুৎসা ও প্রতারণার জন্য এভাবেই তাদের শাস্তি দেওয়া হয়েছিল। অনেক দিন আগে একটি সুন্দর রাজকন্যা একটি বিশাল দুর্গে বাস করত এবং তারপরে তার বাবা তার জন্মদিনের জন্য তাকে একটি সোনার বেলুন উপহার দিয়েছিল। রাজকন্যা উপহারটি এত পছন্দ করে যে সে তার সাথে তার সমস্ত সময় ব্যয় করেছিল। এই দিনগুলির একটিতে মেয়েটি বাগানে একটি বল নিয়ে খেলতে বের হয়েছিল, কিন্তু খেলে সে কিভাবে পুকুরের কাছে শেষ হয়েছিল তা খেয়াল করেনি। রাজকন্যা বলটি উপরে ফেলে দিয়েছিল এবং ধরার চেষ্টা করেছিল, কিন্তু সে তার হাত থেকে পিছলে গেল, ঘাসের উপর ঘূর্ণিত হয়ে সরাসরি পুকুরে পড়ে গেল। রাজকন্যা বলটি পাওয়ার চেষ্টা করেছিল, তবে এটি ছিল একেবারে নিচে। তখন মেয়েটির পুকুর ধারে বসে কান্নাকাটি করা ছাড়া উপায় ছিল না, কিন্তু তখন ঘাস থেকে একটি শব্দ শোনা গেল। রাজকন্যা পিছন ফিরে তাকিয়ে তার সামনে একটি ব্যাঙ দেখতে পেল। তিনি মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কেন রাজকন্যা কাঁদছে? কথা বলার ব্যাঙ দেখে মেয়েটি খুব অবাক হয়েছিল এবং কিভাবে বলটিকে জলে ফেলেছিল তা জানালেন। ব্যাঙ মনোযোগ সহকারে শুনল, পুকুরের চারপাশে ঝাঁপিয়ে পড়ে এবং মেয়েটিকে বলটি ফিরিয়ে দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু বিনিময়ে তিনি একটি অনুরোধ পূরণ করতে বলেছিলেন, ব্যাঙের সাথে বন্ধুত্ব করতে এবং তাকে প্রাসাদে নিয়ে যেতে। সংক্ষিপ্ত চিন্তাভাবনার পরে রাজকন্যা রাজি হয়ে গেল। তারপর ব্যাঙ জলে লাফিয়ে দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল। শীঘ্রই তিনি একটি সোনার বল নিয়ে হাজির হয়ে তা রাজকন্যার কাছে ফেলে দিলেন। তার উপহারটি ফিরে পেয়ে রাজকন্যা খুশিতে প্রাসাদের দিকে ছুটে গেল। তখন ব্যাঙ মেয়েটিকে তাদের চুক্তির কথা মনে করিয়ে দেয়, কিন্তু রাজকন্যা সবে হেসে বলেছিল যে এমন কুৎসিত ব্যাঙ কোনো প্রাসাদে থাকতে পারে না। সুতরাং মেয়েটি ব্যাঙটি ছেড়ে দুর্গে ফিরে এল। সন্ধ্যায় রাজা, রানী এবং রাজকন্যা রাতের খাবারের জন্য জড়ো হয়েছিল, কিন্তু তারা খাওয়া শুরু করার সাথে সাথেই তারা দরজায় করা শব্দ শুনতে পেল। তারপরে বাটলার ঘরে প্রবেশ করলেন এবং ঘোষণা করলেন যে ব্যাঙের দ্বারপ্রান্তে বসে আছে। তিনি প্রবেশের অনুমতি চান এবং দাবি করেন যে তাকে রাজকন্যা আমন্ত্রিত করেছিল। রাজা কন্যার দিকে তাকাতে লাগল এবং রাজকন্যা পুকুর দিয়ে সকালে যা ঘটেছিল তার সমস্ত কিছুই তাকে জানায়। বাবা এটি সম্পর্কে চিন্তাভাবনা করেছিলেন এবং তারপরে বলেছিলেন যে রাজকন্যা যদি কিছু প্রতিশ্রুতি দেয় তবে তার কথা রাখা উচিত। তখন রাজা বাটলারকে ব্যাঙটি ভিতরে উঠতে বললেন। দরজা খুলে একটি ছোট ব্যাঙ দুর্গে প্রবেশ করল। বেশ কয়েকটি লাফাতে তিনি নিজেকে টেবিলে খুঁজে পেলেন। এরপরে ব্যাঙ বাদশাহর কাছে মাথা নত করে এবং তাকে প্রবেশ করতে দিয়েছিল বলে তাকে ধন্যবাদ জানায়। এরপরে ব্যাঙটি লাফিয়ে রাজকন্যার প্লেটে গেল। রাজা একটি তুষারটিকে অতিথির কাছে আনার আদেশ দিলেন, কিন্তু ব্যাঙ তাকে থামিয়ে বলল যে সে রাজকন্যার প্লেট থেকে খেতে পারে। মেয়েটি রেগে গেল। রাতের খাবারের পরে ব্যাঙ প্রাসাদটি ছেড়ে চলে যাবে এই আশা করে তিনি তা দেখাননি। তবে রাজকন্যা যখন টেবিল থেকে উঠেছিল, ব্যাঙ তার পিছনে পিছনে গেল এবং কিছুক্ষণ পরে অতিথি ঘুমাতে চেয়েছিল। রাজকন্যা তাকে একটি গেস্ট রুমের প্রস্তাব দেয়, তবে ব্যাঙ জানিয়েছিল যে এটি মেয়ের বিছানায় ঘুমাতে চায় এবং রাজকন্যা তার পিতাকে হতাশ করার ভয় সম্মতি জানায়। এরপরে ব্যাঙ রাজার বিছানায় ঝাঁপিয়ে পড়ল এবং মাথাটি নরম বালিশের উপরে বিশ্রাম দিল, আর রাজকন্যাকে তার পাশে শুয়ে থাকতে হয়েছিল। সকালে ব্যাঙ মেয়েটিকে জাগিয়ে তুলে বলেছিল যে তার শেষ ইচ্ছা ছিল, যার পরে সে অবশ্যই চলে যাবে, আর রাজকন্যার হৃদয় আশায় ভরে উঠল। ব্যাঙ বিরতি দিয়ে মেয়েটির চোখের দিকে তাকাতে লাগলো এবং তারপরে তার ব্যাঙের ঠোঁটে চুমু খেতে বলল। রাজকন্যারা ক্রোধে বিছানা থেকে ঝাঁপিয়ে পড়ে এবং বাজে ব্যাঙ চুমু খেতে অস্বীকার করেছিল, আর অতিথির এই কথা শুনে কাঁদলেন। হঠাৎ রাজকন্যা দরিদ্র ব্যাঙের জন্য এতটাই অনুভব করল যে তাকে চুমু খাওয়া ছাড়া উপায় ছিল না। রাজকন্যা এটি করার সাথে সাথেই একটি উজ্জ্বল আলো ঘরটি জ্বালালো। এক মুহূর্ত পরে যখন আলো বেরিয়ে গেল, তখন তার সামনে আর কোনো ব্যাঙ ছিল না, হ্যান্ডসাম রাজকুমার। তিনি বলেছিলেন যে একবার দুষ্ট জাদুকরী তাকে অভিশাপ দেয় এবং বানানটি ভাঙার জন্য তাকে রাজকন্যার সাথে দিন কাটাতে হবে এবং তার কাছ থেকে একটি চুমু খাওয়া দরকার ছিল। বিস্মিত রাজকন্যা খুশি হয়েছিল।
তারা একসাথে রাজার কাছে গেল এবং তারপরে বিয়ে হল এবং তারা পরে সুখে বসবাস এবং রাজকন্যা কখনো তাদের চেহারা দিয়ে লোকদের বিচার করে না।